আজ ১ মার্চ রবিবার। দেখে নিন আজকের বাছাই করা ২৫টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। রাজ্যের মন্ত্রী হয়েও কেন বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল? এর পিছনে রয়েছে দুটি বড় কৌশলগত কারণ। কি সেই রহস্য জানলে অবাক হবেন। শেষমেশ কেন রাজীব কুমারকে প্রার্থী করা হলো? বিস্ফোরক দাবি করে হাঁড়ি ভাঙলেন সুকান্ত মজুমদার। রাজনীতিতে নতুন জল্পনা। নন্দীগ্রামে হাওয়া খারাপ, তাই সরাতে চাইছেন শুভেন্দু। ভবানীপুর ইস্যুতে সুকান্তর হুঁশিয়ারির পর পাল্টা তোপ কুণাল ঘোষের। 10টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব, প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেজরিওয়াল। উত্তপ্ত জাতীয় রাজনীতি। তৃণমূল প্রার্থী ঘোষণা করতেই পাল্টা পদক্ষেপ বিজেপির। বাংলা থেকে রাজ্যসভায় কাকে পাঠাচ্ছে গেরুয়া শিবির? মুখ খুললেন দিলীপ ঘোষ। রাজ্যসভায় 4টি বড় চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই 4 সিদ্ধান্তে ভিতরে বাইরে কাদের কি বার্তা গেল? খুশি অখুশির পূর্ণ বিশ্লেষণ। রাজ্যসভার প্রার্থী তালিকায় স্পষ্ট শহুরে ভোট ব্যাংকে নজর। নাম দেখলেই বোঝা যাচ্ছে ভোটের আগে বড় কৌশল নিচ্ছে তৃণমূল। বারবার খুনের হুমকি। ভোটের আগে হুমায়ুন কবিরকে বিশেষ নিরাপত্তা দিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যে বাড়ছে উত্তেজনা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। মমতার ভবানীপুর কেন্দ্রের ঠিক কত নাম বাদ পড়ল? সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। যারা রক্ত ঘাম ঝরিয়ে ঘাসফুল ফুটিয়েছেন, তৃণমূলের একাংশকেও এবার বিজেপিতে যোগ দেওয়ার ডাক শ্রমিক ভট্টাচার্যের। ভোটার তালিকা নিয়ে বড় গোপন ফাঁস। শুভেন্দু অধিকারীর ইঙ্গিতপূর্ণ বার্তায় কাঁপছে আলিমুদ্দিন থেকে নবান্ন। নন্দীগ্রামে হাওয়া খারাপ, আবারও একই ইস্যুতে তোপ কুণাল ঘোষের। শুভেন্দুকে ঘিরে জল্পনা তুঙ্গে। ভোট ও দোলের আগে রণক্ষেত্র বাংলা। চরম সতর্কবার্তা জারি করে রাতারাতি বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। ৫,০০০ কিলোমিটার পথ, ৯টি রথ। বাংলার নীল সাদা দুর্গ কাঁপাতে বিজেপির বিশাল পরিবর্তন যাত্রা শুরু। বাংলা থেকে রাজ্যসভায় বিজেপির গোপন অস্ত্র কে? অবশেষে মুখ খুললেন দলেরই এক শীর্ষ নেতা। এসআইআর ফাইনাল লিস্টে নাম থাকা সত্ত্বেও অনেকেই ভোট দিতে পারবেন না। এই অদ্ভুত নিয়ম জানলে চমকে যাবেন। ভবানীপুরে ৪৭,০০০ ভোটার বাদ, আর নন্দীগ্রামে শুভেন্দুর এলাকায় কতজনের নাম কাটা গেল? সামনে এলো তুলনামূলক চিত্র। আত্মদাহ করতে যাওয়া ডানকুনির সেই তৃণমূল কাউন্সিলরের নাম উঠল নতুন ভোটার তালিকায়। ঘটনায় চাঞ্চল্য। খসড়ায় বাদ ৫৮ লক্ষ, চূড়ান্ত তালিকায় বাতিল আরও নাম। ভুল স্বীকার করে নির্বাচন কমিশনের বড় বক্তব্য। হাজার হাজার মতুয়ার নাম বাদ চূড়ান্ত তালিকায়। কমিশনের দিকে দায় ঠেলে শান্তনু ঠাকুরের সাফাই, আমার জানা নেই। ১ মার্চ থেকে বড় পরিবর্তন। রান্নার গ্যাসের দাম থেকে রেল যাত্রা, একাধিক নিয়মে আসছে বদল। সংসদে কৌশল বদল তৃণমূলের। মুকুল রায়ের ভূমিকায় এখন কারা? সামনে এলো নতুন রাজনৈতিক সমীকরণ। ঝাড়গ্রামে উল্টো ছবি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই খুশির আবহ। কেন ব্যতিক্রম এই জেলা? এসআইআর জটিলতা নিয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ শুভেন্দুর। সব দায় মমতার বলে তোপ দাগলেন বিরোধী দলনেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভবানীপুর বনাম নন্দীগ্রাম, কোথায় কত ভোটার বাদ? শুভেন্দু অধিকারীর গড়ে কি চিত্র সামনে এলো জানেন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটার তালিকা বা এসআইআর নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার তা যেন চরমে পৌঁছেছে। সদ্য প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতোর। বিশেষ করে কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে আলাদা রাজনৈতিক আবহ। ভবানীপুর, যা মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী হাজার হাজার নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গেছে বলে দাবি বিরোধীদের। বিজেপির তরফে অভিযোগ, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে নির্দিষ্ট ভোট ব্যাংকে প্রভাবিত করা যায়। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমেই এই সংশোধন হয়েছে। অন্যদিকে নজর কাটছে নন্দীগ্রাম। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই লড়াই করে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী, যিনি বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা। সেই নন্দীগ্রামে কতজনের নাম বাদ পড়েছে তা নিয়েও চলছে জোর বিতর্ক। বিরোধীদের দাবি, এখানে তুলনামূলকভাবে কম সংখ্যক নাম বাদ পড়েছে, যা নিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি বিভিন্ন কেন্দ্রের আলাদা মানদণ্ড প্রয়োগ করা হয়েছে? বিজেপির অভিযোগ, ভবানীপুরে যেখানে ব্যাপক কাটছাট হয়েছে, সেখানে নন্দীগ্রামে সেই মাত্রায় হয়নি। এই পার্থক্য নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছড়াছড়ি। শুভেন্দু অধিকারী নিজেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেছেন, ভোটার তালিকা নিয়ে বড় গোপন তথ্য সামনে আসতে পারে, যা রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। অন্যদিকে তৃণমূল কর্তৃত্বের দাবি, পুরো বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে হয়েছে এবং এখানে রাজ্যের কোনো ভূমিকা নেই। তাদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, যেখানে মৃত ব্যক্তি, স্থানান্তরিত ভোটার বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু আসন্ন নির্বাচনের আগে একটি বড় ইস্যু হয়ে উঠতে পারে, কারণ ভোটার তালিকায় সামান্য পরিবর্তনও নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।
বিশেষ করে ভবানীপুর ও নন্দীগ্রামের মতো হাই প্রোফাইল কেন্দ্রে এই ধরনের বিতর্ক আরও বেশি গুরুত্ব পায়। সব মিলিয়ে ভবানীপুর বনাম নন্দীগ্রাম এই তুলনা এখন শুধুই সংখ্যার লড়াই নয়, বরং রাজনৈতিক প্রভাব ও বিশ্বাসযোগ্যতার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভোটের আগে এই ইস্যু যে আরও উত্তপ্ত হবে তা বলাই বাহুল্য। হুমকির মুখে হুমায়ুন কবির, ভোটের আগে কেন্দ্রীয় নিরাপত্তা, রাজনীতিতে বাড়ছে উত্তাপ। ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি। এবার কেন্দ্রবিন্দুতে হুমায়ুন কবির। বারবার প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগের জেরে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সূত্রের খবর, গত কিছুদিন ধরেই একাধিকবার হুমকি পাচ্ছিলেন হুমায়ুন কবির। ফোনে এবং অন্যান্য মাধ্যমে এই হুমকি আসছে বলে অভিযোগ। পরিস্থিতি গুরুতর হওয়ায় বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে আসে। এরপরই তার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনার পরেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যেই ভয় দেখানোর চেষ্টা করছে। তাদের মতে ভোটের আগে বিরোধী শক্তি চাপে পড়ে এবং এই ধরনের পথ বেছে নিচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, রাজ্য আইন শৃঙ্খলা অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে শাসক দলের নেতারাও নিরাপদ নন। এই ঘটনাকে তারা প্রশাসনিক ব্যর্থতার উদাহরণ হিসেবে তুলে ধরেছে। রাজনৈতিক মহলের মতে এই ধরনের ঘটনা ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করতে পারে। বিশেষ করে যখন কোনো সক্রিয় রাজনৈতিক নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দিতে হয়, তখন তার রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। হুমায়ুন কবির নিজে যদিও এখনো এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এদিকে নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় তার রাজনৈতিক কর্মসূচিতেও কিছুটা পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার অর্থ হলো নির্দিষ্ট প্রোটোকল মেনে চলা, যা মাঠ পর্যায়ে রাজনীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ভোটের আগে এই ঘটনা বাংলার রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। বিরোধী বনাম শাসক দুই পক্ষই এই ইস্যুকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তবে সাধারণ মানুষের চোখে এখন একটাই প্রশ্ন, রাজনীতি কি ক্রমশ আরো বিপজ্জনক হয়ে উঠছে? তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ডাক, শ্রমিক ভট্টাচার্যের বার্তা রাজনৈতিক মহলে তোলপাড়। ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়ালো শ্রমিক ভট্টাচার্যের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি এমন এক বার্তা দিয়েছেন, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সম্প্রতি এক সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, যারা ঘাম ও রক্ত দিয়ে তৃণমূলকে গড়ে তুলেছিলেন কিন্তু এখন উপেক্ষিত, তারা চাইলে বিজেপিতে আসতে পারেন। তার এই মন্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন, কারণ এটি শুধুমাত্র বিরোধী দলের প্রচার নয়, বরং শাসক দলের ভেতরের অসন্তোষকে কাজে লাগানোর কৌশল বলেই মনে করা হচ্ছে। বিজেপির দাবি, তৃণমূলের ভেতরে একাংশ কর্মী সমর্থক এখন বীতশ্রদ্ধ। দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব, নেতৃত্বের একচেটিয়াত্ব ও সুযোগ না পাওয়া, এই সমস্ত কারণে অনেকেই বিকল্প খুঁজছেন। সেই জায়গাতেই বিজেপি নিজেদের জায়গা তৈরি করতে চাইছে। শ্রমিক ভট্টাচার্যের এই আহ্বান সেই বৃহত্তর রাজনৈতিক পরিকল্পনার অংশ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, বিজেপি বাস্তবে সংগঠনগতভাবে দুর্বল হয়ে পড়েছে বলেই এই ধরনের ডাক দিতে চাইছে। তৃণমূলের একাধিক নেতা কটাক্ষ করে বলেছেন, নিজেদের দলের লোক নেই, তাই অন্য দল থেকে লোক টানার চেষ্টা চলছে। এখানে উল্লেখযোগ্য, সাম্প্রতিক সময়ে বাংলার রাজনীতিতে দল বদলের প্রবণতা কিছুটা কমলেও ভোটের আগে তা আবার বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চল ও ব্লক স্তরে ছোট ছোট নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই স্তরে প্রভাব বিস্তার করতে বিজেপি এই ধরনের বার্তা দিচ্ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল এখনও রাজ্যে শক্ত অবস্থানে থাকলেও বিরোধীরা মনে করছে ভিতরের অসন্তোষই তাদের বড় সুযোগ হতে পারে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য সেই ঘটনাকেই সামনে এনে দিয়েছে। সব মিলিয়ে এই যোগদানের ডাক শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, এবং ভোটের আগে কৌশলগত অবস্থান নেওয়ার ইঙ্গিত। আগামী দিনে তৃণমূল থেকে বাস্তবে কতজন বিজেপিতে যোগদান, সেটাই এখন দেখার। তবে একথা স্পষ্ট, এই বার্তা রাজ্যের রাজনৈতিক লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে। 5000 কিলোমিটার পরিবর্তন যাত্রা, 9টি রথ নিয়ে বাংলায় ঝড় তুলতে নামছে বিজেপি, নতুন সমীকরণের ইঙ্গিত। ভোটের আগে পশ্চিমবঙ্গ জুড়ে বড় রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করল বিজেপি। পরিবর্তন যাত্রার নাম দিয়ে প্রায় 5000 কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ব্যবহার করা হবে মোট 9টি রথ। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এই যাত্রার মূল লক্ষ্য হল রাজ্যের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। প্রতিটি রথ আলাদা আলাদা রুট ধরে বিভিন্ন জেলা ঘুরবে এবং শেষ পর্যন্ত একটি বড় সমাবেশে মিলিত হবে। এই পরিকল্পনার মাধ্যমে গোটা রাজ্যে একযোগে প্রচার চালানোর কৌশল দিয়েছে দল। রাজনৈতিকভাবে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবার আগেভাগেই নিজেদের সংগঠনকে মজবুত করতে চাইছে। বিশেষ করে যেখানে তাদের সংগঠন দুর্বল, সেই এলাকাগুলিতে প্রভাব বাড়ানোই এই যাত্রার অন্যতম উদ্দেশ্য।
বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি এই পরিবর্তন যাত্রা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি সাধারণ মানুষের সমস্যাকে সামনে আনার একটি প্ল্যাটফর্ম। বেকারত্ব, দুর্নীতি, আইন শৃঙ্খলা এই সব ইস্যু তুলে ধরে রাজ্য সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে চাইছে তারা। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, বিজেপি আগেও এই ধরনের যাত্রা করেছে, কিন্তু তাতে কোনো বাস্তব পরিবর্তন হয়নি। তৃণমূলের বক্তব্য, পরিবর্তনের কথা বলছে যারা, তারা নিজেরাই বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব এই কর্মসূচিতে অংশ নিতে পারেন, যা এই যাত্রাকে আরও বড় রাজনৈতিক গুরুত্ব দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের রথযাত্রা বাংলার রাজনীতিতে নতুন নয়, তবে এর প্রভাব নির্ভর করে সংগঠন এবং জনসমর্থনের উপর। বিজেপি যদি এই যাত্রার মাধ্যমে বাস্তবিকভাবে মানুষের কাছে পৌঁছতে পারে, তবে তা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে 5000 কিলোমিটারের এই পরিবর্তন যাত্রা শুধু একটি প্রচার কর্মসূচি নয়, বরং ভোটের আগে বিজেপির বড় রাজনৈতিক বাজি। এই যাত্রা বাংলার রাজনৈতিক সমীকরণ কতটা বদলাতে পারে, সেটাই এখন দেখার বিষয়। রাজ্যসভায় 4 চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের, খুশি অখুশি রাজনীতিতে নতুন সমীকরণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস 4 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, তা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। এই 4 চমক শুধুমাত্র প্রার্থী নির্বাচন নয়, বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে বড় রাজনৈতিক বার্তা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। দলের তরফে বেছে নেওয়া এই প্রার্থীদের মধ্যে রয়েছে অভিজ্ঞ রাজনৈতিক সাংগঠনিক মুখ এবং এমন কিছু নাম যারা শহুরে ভোট ব্যাংকে প্রভাব ফেলতে সক্ষম। বিশ্লেষকদের মতে আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই তালিকা তৈরি করা হয়েছে। বিশেষ করে কলকাতার ও শহরতলির ভোটারদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা স্পষ্ট। এই প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই তৃণমূলের অন্দরে খুশি অখুশির মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন দীর্ঘদিন দলের জন্য কাজ করা কিছু নেতাকে উপেক্ষা করা হয়েছে, আবার অন্যদিকে নতুন মুখ বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জায়গা দেওয়ার একাংশ সন্তুষ্ট। বিরোধী দল বিজেপি এই বিষয়টিকে হাতিয়ার করতে শুরু করেছে। তাদের দাবি, তৃণমূলের ভিতরে অসন্তোষ বাড়ছে এবং সেই কারণে এই ধরনের সমীকরণ তৈরি করতে হচ্ছে। বিজেপির নেতারা কটাক্ষ করে বলেছেন, এটি পুরস্কার ও শাস্তির রাজনীতি, যেখানে অনুগতদের পুরস্কৃত করা হচ্ছে এবং ভিন্ন মতাবলম্বীদের সরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই নির্বাচন সম্পূর্ণভাবে কৌশলগত এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। তাদের মতে রাজ্যসভায় এমন প্রতিনিধিদের পাঠানো হচ্ছে যারা জাতীয় স্তরে দলের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারবেন। এখানে উল্লেখযোগ্য, রাজ্যসভা শুধু আইন প্রণয়নের ক্ষেত্রে নয়, বরং জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেই দিক থেকে দেখলে এই 4টি নামের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে দিল্লির রাজনীতিতেও নিজের উপস্থিতি আরও জোরালো করতে চাইছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রার্থী তালিকা ভবিষ্যতের বৃহত্তর জোট রাজনীতির ইঙ্গিতও দিতে পারে, কারণ রাজ্যসভায় শক্তিশালী উপস্থিতি থাকলে জাতীয় স্তরে দর কষাকষির ক্ষমতাও বাড়ে। সব মিলিয়ে 4 চমক শুধু একটি তালিকা নয়, এটি তৃণমূলের ভবিষ্যৎ রোডম্যাপের অংশ। তবে এর ফলে দলের অন্দরে যে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে তা অস্বীকার করা যাচ্ছে না। এই সমীকরণ শেষ পর্যন্ত কতটা সফল হয়, সেটাই এখন দেখার। কেজরিওয়ালের চরম চ্যালেঞ্জ, 10টির বেশি আসন পেলে রাজনীতি ছাড়বেন, সরাসরি নরেন্দ্র মোদীকে টার্গেট। দেশের রাজনীতিতে চরম চাঞ্চল্য ছড়ালো অরবিন্দ কেজরিওয়ালের এক বিস্ফোরক মন্তব্যকে ঘিরে। তিনি সরাসরি ঘোষণা করেছেন, যদি তার দল 10টির বেশি আসন পায় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এক জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে কেজরিওয়াল বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। যদি মানুষ আমাদের প্রত্যাখ্যান করে এবং আমরা প্রত্যাশিত ফল না পাই, তাহলে রাজনীতিতে থাকার কোনো মানে নেই। তবে তার বক্তব্যের আসল লক্ষ্য ছিল নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই মন্তব্যের মাধ্যমে তিনি একদিকে আত্মবিশ্বাস দেখাতে চেয়েছেন, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি একটি উচ্চ ঝুঁকির রাজনৈতিক কৌশল, যেখানে তিনি নিজের জনপ্রিয়তার উপর বাজি ধরেছেন। বিজেপি অবশ্য এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, এটি শুধুমাত্র প্রচারের কৌশল এবং বাস্তবে এর কোনোই গুরুত্ব নেই। বিজেপির নেতারা কটাক্ষ করে বলেছেন, ফল খারাপ হবে বুঝেই আগে থেকেই অজুহাত তৈরি করছেন। অন্যদিকে কেজরিওয়ালের দল এই মন্তব্যকে জনতার প্রতি দায়বদ্ধতার প্রকাশ হিসেবে তুলে ধরেছে। তাদের মতে এটি সাধারণ রাজনীতির বাইরে গিয়ে এক ধরনের নৈতিক অবস্থান। এই মন্তব্য দেশের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, কারণ সাধারণত রাজনৈতিক নেতারা এই ধরনের চ্যালেঞ্জ খুব কমই দেন, বিশেষ করে নির্বাচনের আগে। ফলে এটি ভোটারদের মনেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই বক্তব্যের মাধ্যমে কেজরিওয়াল আসলে নিজেকে অন্যরকম নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন, যিনি ক্ষমতার জন্য নয় বরং নীতির জন্য রাজনীতি করেন। তবে এর ফল কি হবে তা নির্ভর করবে নির্বাচনের ফলাফলের ওপর। সব মিলিয়ে অরবিন্দ কেজরিওয়ালের এই চ্যালেঞ্জ দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটি কি তার জন্য বড় সাফল্য বয়ে আনবে নাকি উল্টো ফল দেবে, এটাই এখন দেখার বিষয়। রাজীব কুমারকে প্রার্থী করার আসল কারণ ফাঁস, সুকান্ত মজুমদারের বিস্ফোরক দাবি।
রাজ্যসভা নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়ালো রাজীব কুমারকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে। আর এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তার দাবি, এই প্রার্থী বাছাইয়ের পিছনের গভীর রাজনৈতিক উদ্দেশ্য, যা সাধারণভাবে সামনে আনা হচ্ছে না। সাম্প্রতিক এক বক্তব্যে সুকান্ত মজুমদার সরাসরি প্রশ্ন তোলেন, কেন হঠাৎ করে রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। তার মতে এটি শুধুমাত্র রাজনৈতিক পদায়ন নয়, বরং একটি কৌশলগত সুরক্ষা বলয় তৈরি করার চেষ্টা। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দল এমন কিছু ব্যক্তিকে রাজ্যসভায় পাঠাতে চাইছে যাদের ভূমিকা অতীতে বিভিন্ন বিতর্কে প্রশ্নের মুখে পড়েছিল। সেই কারণেই তাদের জাতীয় স্তরে নিয়ে গিয়ে নিরাপদ জায়গা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি বিজেপির। যদিও সরাসরি কোনো নির্দিষ্ট মামলার উল্লেখ না করলেও সুকান্তের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল অতীতের কিছু বিতর্কিত ঘটনার দিকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, রাজীব কুমার একজন দক্ষ প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি এবং তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে তার যোগ্যতার ভিত্তিতে। তৃণমূলের নেতারা পাল্টা দাবি করেছেন, বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে এই ইস্যুকে অযথা বড় করে দেখানোর চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক আসলে দুই দলের মধ্যে বিশ্বাসযোগ্যতার লড়াই। বিজেপি যেখানে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলতে চাইছে, সেখানে তৃণমূল নিজেদের সিদ্ধান্তকে প্রশাসনিক ও কৌশলগত বলে তুলে ধরেছে। এই ঘটনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, রাজ্যসভা এখন শুধুমাত্র আইনসভা নয়, বরং রাজনৈতিক সুরক্ষা ও প্রভাব বিস্তারের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবেও দেখা যাচ্ছে। ফলে কে সেখানে যাচ্ছেন তা নিয়ে স্বাভাবিকভাবেই বাড়ছে আগ্রহ ও বিতর্ক। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে, এই প্রার্থী নির্বাচন কি শুধুই রাজনৈতিক, নাকি এর পিছনে আরো কোনো বড় কারণ লুকিয়ে রয়েছে। সব মিলিয়ে রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানো নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা আগামী দিনে আরো তীব্র হতে পারে। ভোটের আগে এই ইস্যু যে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে তা বলাই বাহুল্য। বিজেপির রাজ্যসভা প্রার্থী কে? দিলীপ ঘোষের ইঙ্গিতে বাড়ছে জল্পনা। রাজ্যসভা নির্বাচন ঘিরে যখন তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে, তখন বিজেপির তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নামই ঘোষণা করা হয়নি। আর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে বলেন, সময় হলে সব জানানো হবে, আমাদের চমক থাকতেই পারে। তার এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে নানা নাম ঘুরতে শুরু করেছে। বিজেপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় কয়েকজন পরিচিত মুখের নাম শোনা যাচ্ছে, যাদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ নেতা, সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্ব এবং এমন কিছু মুখ যারা জাতীয় রাজনীতিতেও পরিচিত। তবে দল এখনো কৌশলগতভাবে চূড়ান্ত নাম গোপন রেখেছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি এবার রাজ্যসভা প্রার্থী বাছাইয়ে অত্যন্ত সতর্কভাবে পদক্ষেপ নিতে চাইছে, কারণ এই নির্বাচন শুধুমাত্র একটি সাংসদ পাঠানোর বিষয় নয়, বরং একদিকে তৃণমূল যেখানে নিজেদের কৌশল অনুযায়ী প্রার্থী নির্বাচন করেছে, সেখানে বিজেপি চাইছে এমন একজনকে সামনে আনতে যিনি রাজ্যের রাজনৈতিক লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে পারবেন। সেই কারণে প্রার্থী ঘোষণার দেরি করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই দেরিকে বিজেপির দুর্বলতা হিসেবে দেখছে। তাদের দাবি, বিজেপির কাছে উপযুক্ত প্রার্থী নেই বলেই তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। তবে বিজেপির ঘনিষ্ঠ মহলের মতে বিষয়টি একেবারেই উল্টো। তাদের বক্তব্য, দল ইচ্ছাকৃতভাবেই সাসপেন্স তৈরি করেছে যাতে ঘোষণার সময় সর্বাধিক রাজনৈতিক প্রভাব তৈরি করা যায়। দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। অনেকেই মনে করছেন শেষ মুহূর্তে এমন কোনো নাম সামনে আসতে পারে যা রাজনৈতিক সমীকরণকেই বদলে দিতে পারে। সব মিলিয়ে বিজেপির রাজ্যসভা প্রার্থী নিয়ে এখন কৌতূহল চরমে। কে হতে চলেছেন সেই চমকপ্রদ মুখ তা জানার জন্য এখন অপেক্ষা করছে গোটা রাজনৈতিক মহল। হাজার হাজার মতুয়ার নাম বাদ, কমিশনকে দায়ী করে বিতর্কে শান্তনু ঠাকুর। ভোটের আগে চরম উত্তেজনা, উত্তপ্ত হয়ে উঠল বাংলার রাজনীতি। এবার কেন্দ্রবিন্দুতে মতুয়া সম্প্রদায়ের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ। হাজার হাজার মতুয়ার নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এই ইস্যুতে সরব হয়েছেন শান্তনু ঠাকুর। তিনি সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, এত বড় সংখ্যক মানুষের নাম হঠাৎ করে বাদ পড়ে যেতে পারে না। এর পিছনে নিশ্চয়ই বড় ধরনের প্রশাসনিক ত্রুটি বা পরিকল্পিত পদক্ষেপ রয়েছে। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। মতুয়া সম্প্রদায় বাংলার একটি গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক হিসেবে পরিচিত। বিশেষ করে উত্তর 24 পরগনা এবং নদিয়ার মতো জেলাগুলিতে তাদের প্রভাব উল্লেখযোগ্য। ফলে এই সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ সরাসরি রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজেপির অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে যাতে নির্বাচনের সুবিধা পাওয়া যায়। তারা দাবি করছে এই ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আঘাত এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ভোটার তালিকা তৈরি ও সংশোধনের পুরো প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের অধীনে নয়। তাদের বক্তব্য, ভোটার তালিকা তৈরি ও সংশোধনের পুরো প্রক্রিয়াটা নির্বাচন কমিশনের অধীনে হয় এবং এখানে রাজ্য সরকারের কোনো সরাসরি ভূমিকা নেই। তৃণমূল নেতারা পাল্টা প্রশ্ন তুলেছেন, যদি নাম বাদ পড়ে থাকে তাহলে নির্দিষ্ট তথ্য দিয়ে অভিযোগ করা হোক।
নির্বাচন কমিশনের তরফেও প্রাথমিকভাবে জানানো হয়েছে ভোটার তালিকা সংশোধনের সময় নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করা হয়। মৃত ব্যক্তি, স্থানান্তরিত ভোটার বা ডুপ্লিকেট নাম থাকলে তা বাদ দেওয়া হয়। তবে এত বড় সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগ তারা খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইস্যু ভোটের আগে বড় রাজনৈতিক অস্ত্র হয়ে উঠতে পারে, কারণ মতুয়া সম্প্রদায় যে কোনো দলের জন্য গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। তাদের মধ্যে অসন্তোষ তৈরি হলে তা সরাসরি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে হাজার হাজার মতুয়ার নাম বাদ পড়ার অভিযোগ শুধুমাত্র প্রশাসনিক বিতর্ক নয়, এটি এখন রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। এই ইস্যুতে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন এবং ভোটাররা কিভাবে প্রতিক্রিয়া জানায়, সেটাই এখন দেখার বিষয়। এসআইআর ফাইনাল লিস্টে নাম থাকলেও ভোট দিতে পারবেন না অনেকেই। কেন এই অদ্ভুত নিয়ম জানলে চমকে যাবেন। চূড়ান্ত ভোটার তালিকা বা এসআইআর ফাইনাল লিস্ট প্রকাশের পর নতুন করে চমকপ্রদ তথ্য সামনে আসছে। দেখা যাচ্ছে অনেকের নাম তালিকায় থাকা সত্ত্বেও তারা ভোট দিতে পারবেন না। এই বিষয়টি ঘিরেই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ। প্রথমেই বুঝতে হবে, ভোটার তালিকায় নাম থাকা মানেই সব সময় ভোট দেওয়ার অধিকার নিশ্চিত নয়। নির্বাচন কমিশনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা পূরণ না করলে ভোট দেওয়া সম্ভব হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচয়পত্র ও যাচাই প্রক্রিয়া। অনেক ক্ষেত্রে দেখা যায় ভোটারের নাম তালিকায় থাকলেও তার পরিচয়পত্র সমস্যা রয়েছে এবং তথ্য মিলছে না, যেমন নাম বা ঠিকানায় অসঙ্গতি, বয়সের ভুল অথবা অন্য কোনো তথ্যগত গরমিল। এই ধরনের ক্ষেত্রে ভোট কেন্দ্রে গিয়ে সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, ডুপ্লিকেট নাম বা একাধিক জায়গায় নাম থাকা একটি বড় কারণ। যদি কোনো ব্যক্তির নাম একাধিক কেন্দ্রের তালিকায় থাকে তাহলে যাচাইয়ের সময় তার ভোটাধিকার স্থগিত করা হতে পারে। তৃতীয়ত, শিফটেড ভোটার বা স্থানান্তরিত ব্যক্তিদের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। অনেকেই পুরনো ঠিকানায় নাম রেখে নতুন জায়গায় চলে যান কিন্তু সঠিকভাবে নাম স্থানান্তর করেন না, ফলে ভোটের দিন তারা ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন। এছাড়াও কিছু ক্ষেত্রে আইনগত কারণেও ভোট দেওয়া সম্ভব হয় না, যেমন যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট আইনি জটিলতায় জড়িয়ে থাকেন বা তার ভোটাধিকার সাময়িকভাবে স্থগিত থাকে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলিও সরব হয়েছে। বিরোধীদের দাবি, এই ধরনের জটিলতা সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, সমস্ত প্রক্রিয়া নিয়ম মেনেই করা হয় এবং ভোটারদের সচেতন হওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে এই সমস্যার মূল কারণ হলো তথ্যের আপডেট না থাকা এবং সচেতনতার অভাব। অনেকেই সময় মতো নিজের তথ্য সংশোধন করেন না, যার ফলে ভোটের দিন সমস্যার মুখে পড়তে হয়। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ভোটারদের উচিত আগেভাগে নিজের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য যাচাই করা এবং কোনো ভুল থাকলে তা সংশোধন করা। সব মিলিয়ে নাম থাকলেই ভোট দেওয়া যাবে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়। কিছু নির্দিষ্ট নিয়ম ও শর্ত পূরণ করলেই কেবল ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব। তাই এখন থেকেই সতর্ক হওয়া খুবই জরুরি।